দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি রেনেটা ডক্টরস ডায়েরি পাওয়ার্ড বাই রেনেটা ক্যান্সার কেয়ার। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিতা হাসান এবং আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে ঈদ মোবারক। আমরা জানি যে আসলে আমাদের জীবনের অনেক স্মৃতি আমরা পেছনে ফেলে আসি, সামনের দিকে এগিয়ে যাই, কিন্তু সব স্মৃতি কি মুছে যায়? অনেক স্মৃতি আছে ভেতর থেকে পুনরায় জেগে ওঠে। সেই গানের মতো পুরনো সেই দিনের কথা ভুলবে কে রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা সেই কি ভোলা যায়। ঠিক আজকে আমরা জীবনের এই ডায়েরি থেকে অনেকগুলো পাতার যে সম্মিলন সেটাকে আনতে চাই এবং আমাদের সেই অংশীদার হচ্ছেন আমাদের আজকের অতিথি অধ্যাপক ডাক্তার এএমএম শরীফুল আলম, সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটাল এবং সাবেক পরিচালক ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জেনারেল সেক্রেটারি অনকোলজি ক্লাব বাংলাদেশ। আপনাকে স্বাগত স্যার। ধন্যবাদ এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। আমরা আসলে ঈদের একটি চমৎকার আমেজের মধ্যে আছি এবং এবার ঈদে দেখা যাচ্ছে বৃষ্টি এবং আলো আঁধারের খেলা এবং অনেকটা নস্টালজিক একটা পরিবেশ আমি বলবো। এই পরিবেশের মধ্যে নিজের জীবনের অনেক কিছুই কিন্তু উঠে আসে যে এতখানি পথ পেরিয়ে আসার পর জীবনে কি পেলাম কি পেলাম না, পূর্ণতা অপূর্ণতার যে হিসাব এবং প্রাপ্তি এবং পরিবার পরিজনের সাথে সেই হিসাব মিলানো সব কিছুই কিন্তু আজকের দিনের জন্য একেবারেই মানে সমীচীন। আমি ঈদের শুরুতে যেহেতু কোরবানির ঈদ, ঈদুল আজহা, ছোটবেলার একেবারেই ঈদুল আজহার কোনো স্মৃতি মানে উল্লেখযোগ্য স্মৃতি আপনার কাছ থেকে শুনতে চাই। না, উল্লেখযোগ্য স্মৃতি তো ছোটবেলার স্মৃতি তো অনেক এবং সেগুলি সব মানে মানে কি বলবো গোল্ডেন, মানে মনে পড়লে খুবই মনে হয় যে সেই সময় ফিরে যাই, কিন্তু ইট ইজ নট পসিবল, এটা সম্ভব না। কিন্তু ছোটবেলার যে স্মৃতি সেটা হলো কি বাপ মার সাথে একসাথে, ভাই বোনদের সাথে সবাই মিলে একসাথে ঈদ করা, সেটা আর এখন তো আর ইচ্ছা করলেও পারবো না, কারণ বাবা মা চলে গেছেন, এর মধ্যে বড় ভাইরাও চলে গেছেন, ভাই বোনরা অনেকেই চলে গেছেন, বন্ধুবান্ধব যাদেরকে নিয়ে উঠবস করতাম তারাও অনেক চলে গেছেন, একজন দুইজন হয়তো আছেন, তাদেরকে নিয়ে এখন জাস্ট এই এখনকার ঈদগুলি তাদেরকে নিয়ে কথাবার্তা বলে তাদেরকে নিয়ে উদযাপন করি। কিন্তু এখন উদযাপন করলেও নিজের পরিবার পরিজন ছেলে মেয়েদের সাথে করি ঠিকই, কিন্তু এরপরেও যে আগের যে বাপ মার সাথে যে ঈদ করার যে একটা আনন্দ, সেটার আনন্দই ভিন্ন রকম এবং সেটা এখনও মনে করলে মনে হয় যে সেই দিনগুলিতে ফিরে যাই। গরু কেনা নিয়ে কোনো স্মৃতি রয়েছে? আগে একটা সময় আপনাদের যখন ছোটবেলায় যখন গরু নিয়ে অনেক উচ্ছ্বাস ছিল। গরু কিনা নিয়ে অনেক স্মৃতি, কারণ আগে তো ছোটবেলা আব্বা নিজেই গরু কিনতে যেতেন, আমি তো যাওয়ার জন্য খুবই উৎসাহী ছিলাম এবং যেতামও, আব্বার সাথে গরু কিনতে যেতাম, এটা আমার অভ্যাস। তাই এরপর আমি যখন নিজে রোজগার করা শুরু করছি, নিজের জন্য যখন আলাদাভাবে কুরবানি দেওয়া শুরু করেছি, তখন আমি নিজেই গরু কিনতাম। কিন্তু গত 5-7 বছর যাবত আর মানে বাজারে যেতে সাহস পাই না, কারণ ভয়ে যাই না, কারণ এই ভিড়ের মধ্যে আমি ভিড় সামলানো আসলে কঠিন হয়ে যায়। আসলেই সেকাল এবং একাল যদি আমরা তুলনা করি, পুরোনো দিনের কথা চলেই আসে। আসলে আমরা তো আসলে সেভাবে ডায়েরি মেনটেন করি না, কিন্তু মনের ডায়েরি তো আসলে রয়েই যায় সেখান থেকে। তো আমি আসলে একেবারে ছোটবেলা থেকে যদি শুরু করি, কি ছোটবেলায় কি অনেক দুষ্ট ছিলেন নাকি? দুষ্ট আমি আমার ভাই বোনদের মধ্যে আমি সবচেয়ে মানে কম দুষ্ট ছিলাম। দুষ্ট ছিলাম না এই কথা বলা যাবে না, কম দুষ্ট ছিলাম। দুষ্টামি করতাম, কিন্তু মানে যাই করতাম আমি ভাই বোনদের মধ্যে সবার কাছে খুব ফেভারিট ছিলাম। এই জন্য ধন্য ছিলেন। এই জন্য ছিলাম যে আমি তাদের মতো দুষ্টামি করতাম না, যার জন্য আব্বা আম্মা আমাকে খুব আদর করতেন এবং সেই আদর দেখে তারা মাঝে মাঝে হিংসা করতেন, কিন্তু আমি তাদেরকে বলতাম যে আপনারা ফিরে আসেন, আপনারা এইসব মানে তাদের কাজ কাম যেগুলি করতেন এগুলি বলে দিতাম যে এগুলি আপনারা করেন না, তাহলে আব্বা আম্মাও আপনাদেরকে আদর করবে। মানে একটা আদর্শিক একটা ব্যাপার কিন্তু ছোটবেলা থেকেই চলে এসেছে। পড়াশোনার যে শুরু এবং আপনার প্রত্যেকটি মাইল ফলক যে পেরোলেন এবং ডাক্তার হওয়ার পিছনে যে কঠিন একটি অধ্যাবসায় এবং সময় পার করেছেন, সেটি ডাক্তার হওয়ার ইচ্ছাটা কিভাবে মনের ভেতরে তৈরি হলো? না, ডাক্তার হওয়ার ইচ্ছা তো আসলে আমাদের যে মন মানসিকতা, সেটা সব মানুষই চায় যে আমরা মানুষের সেবা করি, এটা চায়। একটা মানে অনিচ্ছা থাকলেও ইচ্ছার মধ্যে চলে আসে যে সেবা করার ইচ্ছাটা, সেই হিসাবে ছোটোবেলা থেকেই মানুষের সেবা করার ইচ্ছাটা ছিল। কিন্তু এখন সেবা করার যে যতগুলি পাথওয়ে আছে, সবগুলি পাথওয়ে তো আমার একার পক্ষে কন্ট্রিবিউট করা সম্ভব হবে না। তো সেই জন্য আমি চিন্তা করেছি যে চিকিৎসা ব্যবস্থাটাই বোধহয় সবচেয়ে ভালো, ছোটোবেলার কথা বলতেছি, এই চিন্তাভাবনা মাথার মধ্যে ছিল। যার জন্য ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস করার পরে
ছোট মানে চিন্তা করলাম যে ডাক্তার হওয়ার জন্য কি করা যায়। তখনকার সিস্টেমে মেডিকেলে ভর্তির জন্য এখনও তাই করতে হয়, ভর্তির জন্য পরীক্ষা দিতে হইতো। তখন এই রিটেন ছিল না, শুধু ইন্টারভিউর জন্য ডাকতো, ডেকে ইয়ে করে যাদেরকে আমাদের বোর্ড থাকতো, এই বোর্ডে যাদেরকে সিলেক্ট করতেন তারাই হইতো। তো সেই হিসাবে ময়মনসিংহ মেডিকেল কলেজে পরীক্ষা দিছি, তো ইনশাল্লাহ আমাকে হয়তো তখনকার স্যারেরা যারা ছিলেন তারা আমাকে পছন্দ করে আমাকে সিলেক্ট করছেন। সেই হিসাবে আমার 1973 সালে আমার মেডিকেল কলেজে আমি ঢুকলাম এবং 1979 সালে বের হয়ে আসলাম। আচ্ছা, একেবারে এই মেডিকেলে এই এমবিবিএস বলা যায় যে বাংলাদেশের সূচনা লগ্ন থেকে মানে একেবারে মেডিকেলের এই যাত্রা, মেডিকেলের যাত্রাটুকু এতটুকু পর্যন্তই, এই 6 বছরের। কিন্তু এই 6 বছরে তো অনেক স্মৃতি, এগুলি বলে শেষ করা যাবে না। এই ডায়েরি, আপনার যে ডায়েরির অনুষ্ঠান, এই ডায়েরির অনুষ্ঠান পার হয়ে যাবে, অনেক স্মৃতি রয়েছে। তবু যেহেতু 1979 সালে পাশ করলাম, এরপরে 2 বছর 1979 সালের পরে 1 বছর ইন্টার্নি করলাম, এরপরে 2 বছর হেলথ কমপ্লেক্সে চাকরি করলাম। এরপরে ঢাকা মেডিকেল কলেজে আমি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে পোস্টিং পেলাম রেডিওথেরাপিতে। মানে ক্যান্সারের যাত্রা শুরু। তা যাত্রার আগে যেটা বলি যে মেডিকেলের যে দীর্ঘ সময়ের যে পড়াশোনাটি রয়েছে, তখনকার শিক্ষকদের মানে আপনারা কি সম্পর্কটা কেমন ছিল? এখনকার সময়ের আপনারা যখন স্টুডেন্টদের পড়িয়েছেন আর আপনারা যখন পড়েছেন এবং এখন যারা পড়ছে বর্তমান, এর কোনো পার্থক্য আছে? পার্থক্য আমাদের দেশে আমাদের তখনকার শিক্ষকদেরকে আমরা ভীষণ ভয় পেতাম। মানে এমন হতো যে আমরা শিক্ষকরা আমাদেরকে দেখলে মনে হইতো যে দেবতা তুল্য, এবং তারা আবার আমাদের জন্য একেবারে মানে আমাদেরকে পাশ করানোর জন্য, আমাদেরকে পড়ানোর জন্য একেবারে মাই ডিয়ার, মানে অত্যন্ত মানে কি বলবো যে ও আগ্রহী ছিলেন এবং কেয়ারিং ছিলেন। সেই তুলনায় আমরা যতদিন শিক্ষকতা করেছি, আমার মনে হয়, আমি আমারটা বলতেছি, অন্য শিক্ষকদের কথা আমি বলতে পারবো না, আমি যতদিন শিক্ষকতা করেছি আমার কাছে মনে হয় যে আমাদের টিচার স্যারদের মতো আমরা আন্তরিক হতে পারি নাই। কারণ স্টুডেন্টও ছিল বেশি, সবার প্রতি কেয়ারিংও ততটা হতো না। আর তাছাড়া সামাজিক প্রেক্ষাপটও চেঞ্জ হয়েছে। আমরা তখন ছাত্র ছিলাম 70 জন, আর এখনকার একটা ব্যাচের ছাত্র, একটা ইয়ারের ছাত্র থাকে 250 জন, 200-250 জন। কাজে এত কম ছাত্রের মধ্যে যে কেয়ারটা যতটুকু নেওয়া যাবে, এত বেশি ছাত্রছাত্রীর মধ্যে এই কেয়ারটা তত সেই মানের হবে না। তখন একটা প্রত্যেককে বাই নেমে প্রত্যেককে আইডেন্টিফাই করতে পারতেন এবং তার খোঁজ খবর ট্র্যাক করতে পারতেন, এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পর্যন্ত জানতাম, ভাই বোন কয়জন, বাবা মা কি করে। এবং এমনও স্যাররা করতেন, আমাদের ব্যাচে 2 জন খুব মানে আর্থিক দিক দিয়ে একটু দুর্বল ছিলেন, আমাদের বন্ধু ছিল, তাদেরকে আমাদের 2 জন স্যার আর্থিক সহায়তা দিতেন। এটা আমরা জানতাম না, পরে জেনেছিলাম। আচ্ছা, মানে এই খবরগুলো ওনাদের কাছে থাকতো। তো এখন তো আসলে সময়ে অনেক পরিবর্তন হয়েছে, ডিজিটাল হয়েছে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমরা প্রবেশ করেছি। বর্তমান সময়ে সমগ্র পৃথিবী একটি মোবাইলের একটি হাতের মুঠোয় চলে এসেছে। তখন সময় আপনাদের ইনফরমেশন কালেকশনটা অনেক কঠিন ছিল, মানে শুধুমাত্র টেক্সট বুক এবং অথবা জার্নালগুলো ছাড়া। কিন্তু এখন তো অনেক ইনফরমেশনের যুগ। তো এটিকে আপনি কতটুকু কি দৃষ্টিতে দেখেন যে এটা আসলে কতখানি ভ্যালু অ্যাডেড করছে বর্তমান ব্যবস্থা? অনেক বেশি। কারণ তখনকার সময় তো আপনি মনে করেন যে জার্নাল, যে কোনো সাবজেক্টের কথাই ধরেন, যে ক্যান্সার বলেন, মেডিসিন বলেন, সার্জারি বলেন, কয়টা জার্নাল সারা পৃথিবীতে ছিল? বাংলাদেশের কথা বাদই দেন, সারা পৃথিবীতে কয়টা জার্নাল ছিল? আর এখন সেই তুলনায় তো অন্তত ধরেন, আগে যদি আমি ধরি যে 10টা ছিল, এখন হয়তো এক একটা সাবজেক্টে হয়তো 20টা হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। এবং অনলাইন অনেক জার্নাল পাওয়া যায়, বাইরের মানে সাবজেক্টের বাইরেও জার্নাল পাওয়া যায়, এবং যে কোনো দেশের জার্নাল এখন অনলাইনে পাওয়া যায়। এটা খুবই দারুণ একটি বিষয়। আসলে ক্যান্সারের যাত্রাটি যে শুরু হলো, যখন আপনি সিদ্ধান্তটি নিলেন যে ক্যান্সারের একজন বিশেষজ্ঞ হবেন, তখন কিন্তু বাংলাদেশের ক্যান্সারের প্রেক্ষাপটটি কেমন ছিল, বা যারা আপনাদের শিক্ষক ছিল সেটা সংখ্যা নিশ্চয়ই খুব সীমিত, গুটি কয়েক ছিল, সুবিধাটি কেমন ছিল ক্যান্সার চিকিৎসায়? যদি ক্যান্সারের যাত্রাটা আমার জন্য খুব ফ্রাস্ট্রেটেড ইন দ্যাট সেন্স, যে ক্যান্সারে যে আমি বললাম যে একটু আগে বলেছি যে আমি 1982 সালে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে ঢাকা মেডিকেল কলেজে রেডিওথেরাপি ডিপার্টমেন্টে আমার পোস্টিং হয়েছে। আমি জয়েন করলাম। জয়েন করার পরে আমার সহকর্মী, আমার বন্ধুবান্ধব, আমার সিনিয়র, আমার ইভেন যেই ডিপার্টমেন্টে আমি জয়েন করেছি সেই ডিপার্টমেন্টে অনেকে আমাকে বারবারই প্রশ্ন করতেছিল আমি কেন এখানে আসছি। হ্যাঁ, তো আপনার অনেক সুযোগ ছিল আরো ভালো কিছু এই বারবার প্রশ্ন।
তো আমি নানাভাবে আমার যে এক্সপ্রেশনটা, আমার ফিলিংসটা, আমি কি করতে চাই সেটা ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এরপরেও ওনাদের কথাবার্তা শুনে নিজের কাছে মনে হতো আমি কি ভুল করলাম। যাক, গেল ওইসব কথা। তারপরে আমি ওখানে কাজ করতেছি, কাজ করার পরে দেখি যে সার্জারি, মেডিসিন, গাইনি, অন্যান্য টিচাররা যারা ছিলেন, আমার যে টিচার ছিলেন তাদের সাথে যখন, আমার টিচারদের সাথে যখন রাউন্ড দেই, তখন তারা অনেকে বলতো যে এই আপনার সাবজেক্টে, স্যারদেরকে বলতো যে আপনার সাবজেক্টে তো কোনো রুগী বাঁচে না, এরকম একটা কথা বলতো। দেখতাম আসলে বেশিরভাগ রুগী মারা যেত। কেন মারা যেত? তখনকার যে চিকিৎসা ব্যবস্থাটা এবং যে অ্যাভেলেবিলিটি অফ ড্রাগস, সেটা ছিল না। সেই সময় যে আমাদের দেশে ক্যান্সারের চিকিৎসার জন্য কয়েকটা ওষুধ পাওয়া যেত নামমাত্র। এই যেই ওষুধগুলি পাওয়া যেত, এটাও আবার সব ক্যান্সারে ব্যবহার করা যেত না, এখন বুঝি সেটা। আর রেডিওথেরাপি, মানে ক্যান্সারের চিকিৎসার জন্য মূল চিকিৎসা হচ্ছে রেডিওথেরাপি। যে চিকিৎসা দেওয়ার জন্য যে মেশিন, সারা ঢাকা মেডিকেল কলেজে তো 2টা মাত্র মেশিন ছিল, ডিপ এক্সরে মেশিন। কোভাল্ট একটা ছিল, সেই কোভাল্টও চালু ছিল না, মানে কাজ করতো না। তার মানে ক্যান্সার পেশেন্টকে ট্রিটমেন্ট করতে হইতো ডিপ এক্সরে থেরাপি মেশিনে। ডিপ এক্সরে মেশিনের ট্রিটমেন্ট রেডিওথেরাপি দিয়ে পৃথিবীর কোথাও কোনো ক্যান্সার ভালো করা যাবে না। এটা একটা মানে পুরনো আমলের একটা মেশিন, যা দিয়ে তখন আমরা চিকিৎসা করতে হইতো, কারণ আমাদের আর অপশন কিছু ছিল না। তো সেই চিকিৎসা দিয়ে ড্রাগ পাওয়া যেত না। সেই অবস্থায় যে আমরা কি চিকিৎসা দিয়ে ক্যান্সার ভালো করে উঠবো, এটা ভাবার কোনো অবকাশ নাই, কোনো সুযোগই নেই। এবং তখন এই ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, এই ধরনের একটা ব্যাপার ছিল। সবাই বলতো ক্যান্সার হ্যাজ নো আনসার, এটা সবাই বলতো। কিন্তু এরপরেও মনে মনে ভাবতাম যে কেন এটার থেকে উত্তরণ ঘটানো যায় না। এরপরে আমি দেখতাম 1983 অথবা 84 সালে প্রফেসর এম.এন. হুদা ছিলেন। উনি রয়্যাল কলেজের ফেলোশিপ করা, উনি আমাদের একজন কৃতি সন্তান আমাদের সাবজেক্টের জন্য। উনি অনেকদিন দেশের বাইরে ছিলেন। পরে কেমন করে জানি, উনি স্যারের সাথে আমার আগের কোনো পরিচয় ছিল না, স্যার কেমন করে জানি আইসা রেডিওথেরাপি ডিপার্টমেন্টে উনি প্রফেসর হিসেবে জয়েন করলেন 1983 অথবা 84 সালে। স্যার জয়েন করার পর স্যারকে দেখে, স্যারের কথাবার্তা শুনে একটু আগ্রহী হলাম যে এই সাবজেক্টে বোধহয় পোস্ট গ্রাজুয়েশন করা যায়। তখন স্যারের কাছে জিজ্ঞেস করলাম যে স্যার, আমি তো ভাবতেছি যে এই সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন করবো। হ্যাঁ, স্যার তো খুব আগ্রহী করে, হ্যাঁ তুমি করো, ভেরি গুড, তুমি তো করলে তো ভালো, এই সাবজেক্টে তো লোকই আসতে চায় না। স্যার আমাকে উৎসাহিত করলাম। তখন আমি বললাম যে তখন আমাদের সাবজেক্টে ডিপ্লোমা ছিল, আর ফেলোশিপ ছিল কিনা সেটা স্যারও জানেন, আমিও জানতাম না। তো স্যারকে বললাম যে স্যার আমি তো কোনটা করবো, যে তোমাদের FCPS আছে কিনা খোঁজ নাও। তখন পিজিতে স্যার পাঠাইলো, তখনকার আইপিজিএমআর গেলাম, গিয়ে খোঁজ নিলাম। তখন জানলাম যে ওইখানে FCPS রেডিওথেরাপিতে আছে, কিন্তু এর আগে কেউ FCPS করেনি। তো যাই হোক, স্যারকে আমি আইসা বললাম স্যার FCPS কোর্স আছে, কাজে তাহলে তুমি ফর্ম ফিল আপ করো FCPS। তো FCPS-এ ফর্ম ফিল আপ করলাম, আমি একাই, আর কেউ নেই। FCPS-এ ফর্ম ফিল আপ করলাম। ফিল আপ করার পর আমি যেহেতু আর সাবজেক্টের লোক নাই, আমি আগ্রহী লোক, অতি উৎসাহী লোক, কাজে সেই হিসাবে আমাকে সিলেক্ট করলো। এখন পড়াবে কে? পড়ানোর তো স্যার এই সাবজেক্টের তো লোক নাই। তখনকার সময়ে, মানে আমি 83-84 সালের কথা বলছি, তখনকার সময় সারা বাংলাদেশে ক্যান্সার স্পেশালিস্ট ছিল। ঢাকা মেডিকেল কলেজে ছিল 5 জন, চিটাগাঙ্গে ছিল 2 জন, সিলেটে ছিল 1 জন, রাজশাহীতে ছিল 1 জন, আর ময়মনসিংহ ছিল 1 জন। মোট 10 জন ছিল সারা বাংলাদেশে ক্যান্সার স্পেশালিস্ট। তো আর ঢাকা মেডিকেল কলেজে পড়ানোর মতো মাত্র 2 জন টিচার ছিলেন। একজন হলো প্রফেসর এম.এন. হুদা, যে স্যার আসলেন বাইরে থেকে, আর একজন প্রফেসর এম.এ. হাই। এই 2 জনই সবেদন নীলমণি পড়ানোর জন্য। আর কোনো টিচার যারা ছিলেন তারা পড়ানোর জন্য যে লাগে সেই ক্রাইটেরিয়াতে ওনারা পড়তেন না। এরপরও জুনিয়র যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে স্যারেরা ছিলেন, তারা ভীষণ হেল্পফুল ছিলেন। তারা আমাকে যথেষ্ট, আমি যখন FCPS-এ ভর্তি হলাম, তারা আমার পড়াশোনার জন্য আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য অনেক চেষ্টা করছেন। তারা এখন জীবিত নাই, কিন্তু তাদের করে আমার মনে হয় সত্যি ওনারা যদি আমাকে সাহায্য সহযোগিতা না করতেন, আজকে যে আমি যে এখানে আসছি, বা আজকের যে আমার উত্তরণ এই সাবজেক্টে, সেটা আসলে থেকে ওইভাবে ঠিক। আমি আরেকটা প্রসঙ্গ জানতে চাই যে ক্যান্সার এই ধারায় আপনি প্রায় 44 বছর ধরে আপনি সম্পৃক্ত আছেন আজকে পর্যন্ত। এই 44 ইয়ার্স ইজ এ লং জার্নি। এই জার্নির মধ্যে অনেক পরিবর্তন দেখেছেন। আপনি পরিচালক হিসেবে কাজ করেছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতাল।
আমরা আসলে কি ধরনের আপগ্রেডেশন করেছি বর্তমান সময়ে যখন আপনি চিকিৎসা করছেন, কতটুকু পরিবর্তন এসেছে? ক্যান্সারের যে উত্তরণ আমাদের দেশের জন্য অনেক বেশি প্রয়োজন, কিন্তু আমরা তো আমাদের যে আর্থিক অবস্থা, আমাদের যে প্রেক্ষাপট, সেই দিক দিয়ে আমরা আমাদের সেই প্রয়োজনটা এখনো মেটাতে পারি নাই। জি। আমরা ধরেন এই বললাম, আপনাকে একটু আগেই বললাম যে আমাদের তখনকার চিকিৎসা ব্যবস্থার জন্য মেশিন ছিল ডিপ এক্সরে মেশিন, কোবাল্ট মেশিন। এইটা এখন সারা পৃথিবীতে অবসলেট, এটা মানে এটা একেবারে বাতিলের খাতায়। পরিত্যক্ত। এই মেশিন দিয়ে এখন চিকিৎসা কোথাও হয় না, কিন্তু আমরা তো তখনও করছি, এখনো আমাদের কিছু কিছু সেন্টারে কোবাল্ট মেশিন আছে, আমরা এখনো চিকিৎসা করতেছি। কিন্তু এরপরও সাইড বাই সাইড যে আমাদের উত্তরণের মধ্যে আমাদের দেশে যে পপুলেশন আছে, সেই পপুলেশন অনুযায়ী যদি আমরা হিসাব করি, তা আমাদের সেই হিসাবে আমাদের দেশের জন্য প্রয়োজন প্রায় 120টার থেকে 150টা লিনিয়ার অ্যাক্সেলারেটর মেশিন দরকার। সেই হিসাবে আমাদের দেশে এখন আছে, সারা বাংলাদেশের কথা বলছি, সারা বাংলাদেশে প্রায় 20টা থেকে 25টা কোবাল্ট মেশিন আছে, লিনিয়ার অ্যাক্সেলারেটর মেশিন আছে। তো এই লিনিয়ার অ্যাক্সেলারেটর মেশিন যদি, যেখানে আমার দরকার 150, সেখানে যদি আমার 20টা বা 25টা বা 30টা থাকে, তাহলে আমরা কতটুকু পিছিয়ে আছি সেটা বিবেচনা করা যায়। জনসংখ্যার তুলনায় সেই জায়গাটাতে অনেক বেশি। আবার তাছাড়া এটা খালি জনসংখ্যা বিবেচনা করলে মানে যে ক্যান্সার ইনসিডেন্স কিন্তু অনেক বেড়ে গেছে। আমরা যখন 80-র দশকে যখন আমি ঢাকা মেডিকেল কলেজে রেজিস্ট্রার RS হিসেবে কাজ করেছি, তখন যে ক্যান্সার সারা মাসে যে ক্যান্সার রুগী আসতো, সারা বছরে যে ক্যান্সার রুগী প্রতিদিনে হয়তো সেটাই চলে আসে, এখন সেই রুগী আসতেছে। তো এত রুগী মিট আপ করার জন্য যে আমার তো দরকার স্থাপনা দরকার, ড্রাগের অ্যাভেলেবিলিটি দরকার, ক্যান্সার স্পেশাল ম্যান পাওয়ার দরকার। তো সেই কোনোটাই তো তখন ছিল না। এখন অনেক ডেভেলপ করেছে, কিন্তু সেই আমাদের যে চাহিদা পূরণ হয় না, সেটা আসলে এখন হয়নি। আমরা একেবারেই ক্যান্সার থেকে একটু ভিন্ন জায়গায় চলে যাই, ব্যক্তিগত জীবনে। যে এই যে ক্যান্সার চিকিৎসার সাথে সম্পৃক্ততা, রোগীর সাথে তো আপনাদের গভীর একটা সম্পর্ক হয়ে যায়। বিশেষ করে ক্যান্সার রোগী একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা নেয় এবং কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং অন্যান্য যে প্রসিডিউরগুলো রয়েছে, রোগীর জীবনে সুখ দুঃখ কষ্টের সাথে আপনাদের আবেগের সঙ্গে আপনারা সম্পৃক্ত হয়ে যান। তো তাদেরকে আসলে কিভাবে, আরেকটা ব্যাপার হচ্ছে আর্থিক সঙ্গতি, অনেক রোগী আসলে চিকিৎসা করতে যে মাঝপথে থেমে যায়। এই ব্যাপারগুলো, চ্যালেঞ্জগুলোকে আসলে কখনো আপনি ফিল করেছেন এবং কিভাবে সেটাকে মিট আপ করেছেন? এইটা তো আমরা এই চ্যালেঞ্জ তো অহরহই ফিল করছি, কেননা আপনি তো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা আপনি জানেন। সেটা হলো কি যে আমাদের দেশে যে দেশের রুগীরা যে প্রায় 80 থেকে 90% লোকই হইল যে গরিব লোক বলতে বোঝাচ্ছি যে ক্যান্সারের চিকিৎসা করার জন্য যে সামর্থ্য দরকার, সেই সামর্থ্য তাদের নাই। আর যাদের সামর্থ্য আছে তারা কিন্তু দেশে থাকে না, বিদেশেই চলে যায়। তো সেই অবস্থায় আমরা যদি চিন্তা করি, তো এই যে আর্থিক যে আমি ট্রিটমেন্ট স্টার্ট করলাম, মাঝপথে এসে ব্রেক, আমি পারতেছি না, এই কথাগুলি প্রায় 80 জন রুগীর কাছ থেকে শুনতে হয় যে স্যার আমি তো আর পারতেছি না স্যার, কী করবো, এই সেই দিস অ্যান্ড দ্যাট। তো এইগুলি মেট আপ করার জন্য আমরা নিজেরা আমাদের সহকর্মী অনেকেই চেষ্টা করেন, এটা হয়তো কেউ প্রকাশ করেন না, আমার থেকে শুরু করে আমার সহকর্মীরা অনেকেই নিজ ক্ষমতা বলেন যতটুকু পারেন আর্থিক সহায়তা দেন। এটা ব্যক্তিগত, এইটাকে আপনি মানে যদি আমলে নেন বা এটা যদি আপনাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেন তাহলে হবে না। আমার চিন্তা বিবেচনা করতে হবে যে আমার সরকার আমাকে কতদূর সুযোগ সুবিধা, সার্বিকভাবে কতটুকু সুযোগ, সেই অনুপাতে আমরা ক্যান্সার চিকিৎসা করার জন্য যতটুকু সুযোগ সুবিধা দরকার, ক্যান্সার ট্রিটমেন্ট ইকুইপমেন্টস বলেন, মেশিন বলেন, ম্যান পাওয়ার বলেন, অ্যাভেলেবিলিটি অফ ড্রাগস বলেন, কোনোটাই আমাদের দেশে এই 80-র দশকেও ছিল না। আর এখন অনেকটা প্রয়োজন মিটেছে, কিন্তু আমাদের যতটুকু দরকার ততটুকু আমাদের প্রযুক্তি হয়তো এসেছে, আধুনিকায়ন এসেছে, কিন্তু সেই সম্মুখ পরিমাণ আপ টু দি মার্ক আসেনি। এটা করে ব্যক্তিগত কিছু কথা বলি যে পরিবারকে সময় দিতে পারেন কতটুকু, বিশেষ করে ঈদের সময়, অন্য সময় পরিবার, আমি বলবো যে মানে আমি আমারটাই বলছি যে আমার পরিবার হয়তো অনেক সহানুভূতিশীল এবং সহনশীল, যার জন্য হয়তো এটাকে সহজভাবে নিয়েছে। কিন্তু তা না হলে আমি তো আসলে ডাক্তারি জীবনটা এমনই যে আসলে সময় দেওয়ার মতো, মানে একমাত্র সকালবেলা বের হইলে পরে আইসা লাঞ্চ করার পরে একটু রেস্ট নেওয়ার মুহূর্তে 1-1.5 ঘন্টা সময় পাওয়া যায়,
এরপরে আবার তো রাতে 10টা 11টা এই তখন আর তাদের ছেলে মেয়েদের বউ বাচ্চাদের কি চাওয়া পাওয়ার আছে বা কি আর তাদের প্রশ্ন, বা তারা কেউ ঘুমায় যায়, কেউ হয়তো অপেক্ষা করে আমি আসবো, আমার সাথে একটু কথা বলবে, এইভাবে কাটতে, কিন্তু সময় দিতে পারি না পরিবারকে, সময় এখনও দিতে পারি না। যখন আমি সরকারি চাকরি করেছি, আমি 2009 সালে রিটায়ার করেছি। আমি এখন রিটায়ার করার পর আমি হাসানে মিশন ক্যান্সার হাসপাতালে এখনো সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করছি, কিন্তু এরপরও আমি স্টিল আগেও ব্যস্ত ছিলাম, এখনো ব্যস্ত আছেন না, সেটাই এবং এটা রোগীরা অনেক উপকৃত হচ্ছে সে ব্যস্ততার মাঝে। তো কখনো এরকম হয়, অবসরগুলি কিভাবে কাটে যদি কখনো সময় পান? অবসর যখন পাই তখন আমি ফ্যামিলি নিয়ে 5 দিন 7 দিনের দেশের বাইরে যাই, হয়তো ব্যাংকক, সিঙ্গাপুর বা একটু ঘুরতে যাই। আর তাছাড়া আমি বেশি যদি নিজে যে দেশের বাইরে কোথাও গেলাম না, তা আমি দেশে আছি, তাহলে আমি সাধারণত বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা মারি, সবাই ভালো লাগে, খবর তাদের কাছে যাই বা তাদেরকে আসতে বলি, তাদের সাথে একটু আড্ডা মারি। আর যদি আপনি বলেন যে সাহিত্য এইসব দিক দিয়ে যে বলেন, এগুলি কোনো গুণই আমার নাই আসলে। গান শুনেন তো নিশ্চয়ই? গান শুনি, গান খুব পছন্দ করি আমি, মানে গান পছন্দ করি এবং আমার কাছে খুব ভালো লাগে গান, আমি অবসর সময় গান শুনি। তা আমরা কি গুনগুন করে শুনবো নাকি 2-1 লাইন বৃষ্টির দিনে? এই অবস্থায় গান শোনার দরকার। আচ্ছা, আমরা আপনার সাংগঠনিক কিছু দক্ষতার কথা আমরা শুনি, বিশেষ করে অনকোলজি ক্লাব অফ বাংলাদেশের জেনারেল সেক্রেটারি। এই অনকোলজি ক্লাবটির আসলে কি কনসেপ্টে আসলে তৈরি হলো? অনকোলজি ক্লাব আসলে কনসেপ্ট মানে কি, অনকোলজি ক্লাব 1996-97 সালে শুরু করেছেন প্রফেসর এম করিম স্যার, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। স্যার মারা গেছেন 2012 সালে। তো স্যার এই স্যারই শুরু করেছিলেন এটা। তো স্যার যখন শুরু করেছিলেন তখন স্যারের যে, এখন আমি অনকোলজি ক্লাবের জেনারেল সেক্রেটারি হিসেবে জানি যে স্যার চেয়েছিলেন, যে স্যারের চিন্তা ভাবনা ছিল যে অনকোলজি ক্লাবের মাধ্যমে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নত করা এবং এই সাবজেক্টে ম্যান পাওয়ার ডেভেলপ করা, সাইড বাই সাইড কিছু রিসার্চ করা। একেবারে রিসার্চ করার মতো যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা অনকোলজি ক্লাবেরও নাই, আমাদের দেশেও কোথাও তেমন কোনো নাই, কিন্তু এরপরেও চেষ্টা করা। তো এই 3টা অবজেক্টিভ মাথায় নিয়ে স্যার শুরু করেছিলেন। তো এর মধ্যে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টে স্যার অনেক চেষ্টা করেছেন। স্যার যখনই অনকোলজি ক্লাবের ফান্ডেও স্যার চেষ্টা করেছেন জুনিয়র ডাক্তারদের কাউকে দেশের বাইরে থেকে চিকিৎসা ট্রেনিং করে আনানোর, ট্রেনিং কাউকে করেও এনেছেন। এটা একটা এইদিকে এই ধরনের চিন্তাভাবনা এখন আমরা করি, কিন্তু এই ধরনের চিন্তাভাবনা স্যার তখনও করেছেন, আমিও করছি। আর আমরা তাছাড়া প্রত্যেক বছরই আমরা যে ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট তো গেল, আমরা আমাদের যে ইকুইপমেন্টস, মেশিনারিজ, এগুলি আনার জন্য যেসব প্রতিষ্ঠান আছে তাদের সাথে আমরা অহরহই কথা বলে যাচ্ছি, কিন্তু এখনও ব্যাটেবলের সংযোগ হয় নাই। যদি সংযোগ হয় তাহলে আমরা প্রাইভেট সেক্টরে আমরা হয়তো একটা বা 2টা মেশিন ইনস্টল করতে পারেন, সেটা। আর তাছাড়া আমাদের যে একাডেমিক দিক দিয়ে বিবেচনা করি, আমাদের যে প্রত্যেক বছরই আমরা অনকোলজি ক্লাবের ব্যানারে আমরা একটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস করি, যাতে সার্ক কান্ট্রিজ এবং দেশের অন্যান্য ফরেন পার্টিসিপেন্টস যারা আছে, বিভিন্ন দেশ থেকে প্রায় 600 থেকে 700 পার্টিসিপেন্ট এখানে আসে। তাদেরকে নিয়ে আমরা আমাদের ভিউজ এক্সচেঞ্জ করি, কনফারেন্স হয়, 2 দিনের প্রোগ্রাম হয়। আমাদের এই 2026-এরটাও আগামী 19 এবং 20 নভেম্বর হবে 2026 রেডিসন হোটেলে। শুভকামনা থাকলো তার জন্য। তা আরেকটি বিষয় আসলে এই প্রসঙ্গে বলেছেন যে আস্থার যে একটি সংকট রয়েছে, বিশেষ করে ক্যান্সার চিকিৎসার অনেক ক্ষেত্রে, যে ক্যান্সার হলে পরেই অনেকেই দেখা যায় বহির্মুখী হওয়ার একটি প্রবণতা দেখা যায়, যে আমাদের চিকিৎসকদের উপরে অনেক সময় সবাই পূর্ণ বা অনেক সময় দেখে আসতে চায়, যে এটাকে ভেরিফাই করতে চায়। এই জায়গাটি থেকে আসলে উত্তরণের পথ কি? উত্তরণের পথ আছে। উত্তরণের পথ হলেও এটার জন্য মানে আমি বলবো যে আমি আমার নিজেরটা দিয়ে বলি, আমি ক্যান্সার স্পেশালিস্ট। আমাকে চিন্তা করতে হবে যে আমার রুগীকে আমাকে বুঝাইতে হবে যে তার কী রোগ হয়েছে এবং তার রোগের জন্য কী চিকিৎসা আমি কতদূর অফার করতে পারবো, বিদেশ গেলে কী লাভ কী লোকসান, এই জিনিসগুলি যদি আমি রুগীকে বুঝাইতে পারি, তাহলে কোনো রুগী দেশের বাইরে যাবে। একটা সময় দেখা যায় তারা বাইরে যায়, আবার ঠিক ফিরে এসে আবার আপনার কাছেই তখন আবার বলেও যে আমরা স্যার বুঝতে পারি নাই, গিয়ে ভুল করছি, এটাও বলে। বা অনেকগুলি টাকা চলে যায়, টাকা একেবারে মানে একেবারে এমটি হ্যান্ডে চলে আসে, আইসে তখন চিকিৎসা করার টাকা খরচ থাকে না তাদের। তো এই জিনিসগুলি আমরা কেন হয়, রুগীরা যায় কেন, আমি যদি রুগীকে সময় নাই দেই আর রুগীকে যদি আমি বুঝাইতে না পারি যে আপনার কী রোগ হয়েছে, এটার জন্য কী চিকিৎসা, এবং চিকিৎসা করতে গেলে আপনার
কি করতে হবে এবং আপনার খরচটা কি, এটার একটা আইডিয়া যদি আমি দিতে না পারি, তাইলে এই রুগী আমার কাছে থাকবে না। কেননা সবাই চাই ভালো হইতে, কিন্তু সবাই ভালো হইতে পারবেও না, পারেও না। তো এটা মনে রাখতে হবে। এটার জন্য আমি এজ এ ক্যান্সার স্পেশালিস্ট, আমি আমার রুগীকে সময় দিতে হবে, যে বুঝাইতে হবে, যে কাউন্সেলিং লাগবে, তাকে counseling লাগবে। বোঝাতে হবে। এইটা আমরা, আমার মনে হয় যে আমরা হয়তো যতটুকু প্রয়োজন ততটুকু এই করি না। জায়গাটিতে আমাদের উন্নতির অনেকখানি জায়গা রয়েছে। এটা হয়তো ততটুকু করি না, যার জন্য রুগীরা অসন্তুষ্ট হয়ে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে, কিন্তু আবার আমাদের কাছেই ফিরে আসছে। কারণ তার পক্ষে পার্শ্ববর্তী দেশ বা আমেরিকা, ইউরোপ বা সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করা তার পক্ষে ওরা, যেহেতু ক্যান্সার চিকিৎসাটা লম্বা চিকিৎসা, এই লম্বা সময় তার পক্ষে দেশের বাইরে থেকে চিকিৎসা করা সম্ভব না। আমাদের কাছে ফিরে আসে, কিন্তু যখন ফিরে আসে তখন অর্থও গেল, শারীরিক যে অবস্থা সেটারও অবনতি হইল, সব দিক দিয়েই হইল। তারপরে আবার কি আইসা যেহেতু অর্থ জোগাড় করতে পারে না, তখন রুগীরা কিন্তু বেশি দিন, অনেক দিন বসে থাকে উইদাউট ট্রিটমেন্টে। এতে করে রোগটা আরো বেশি বেড়ে যায়, আরো অ্যাডভান্স হয়ে যায়। অ্যাডভান্স হয়ে গেলে তো ক্যান্সার চিকিৎসার ভালো হওয়ার আর প্রশ্নই আছে। যদি আমি ক্যান্সার চিকিৎসাকে আর্লি স্টেজে অল্প থাকা অবস্থায় চিকিৎসা করতে না পারি, স্পেশালি স্টেজ 1 and 2-তে যদি আমি চিকিৎসা করতে না পারি, তাহলে এই ক্যান্সার পৃথিবীর যে কোনো প্রান্তেই যান না কেন সম্পূর্ণ ভালো কোনো দিনই হবে না। আমাদের দেশে তো হবেই না, অন্য কোনো দেশে হবে না। কাজে আমি মনে করি যে আমি যদি ফিরেতে চাই যে আমাদের দেশের রুগীরা দেশের বাইরে না যায়, তো আমি একজন ক্যান্সার স্পেশালিস্ট, আমার রুগীকে সময় দিতে হবে, রুগীকে বুঝাইতে হবে। যেটা আপনি বললেন যে কাউন্সেলিং ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, এবং এই জন্য রুগীকে আমার সময় দিতে হবে। আমি যদি রুগীর এইভাবে কথা বলে, রুগীর কাউন্সেলিং করে রুগীর আস্থা অর্জন করতে পারি, তাহলে আমি আপনাকে বলবো যে অন্তত আই এম মোর দেন শিওর যে আমার একটা রুগীও দেশের বাইরে যাবে। একেবারে এই কথাটি খুবই যথার্থ বলেছেন। এবং ক্যান্সার যারা স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন প্রত্যেকেরই আসলে এই জায়গাটিতে অনেক বেশি গুরুত্ব দেওয়া দরকার। এটি আসলে রোগীর জন্য তো তার জীবন মরণের প্রশ্ন, কাজে এই জায়গাটি গুরুত্বপূর্ণ। একেবারেই আমরা শেষের দিকে আমরা যদি জানতে চাই যে এই জীবনের এই পর্যায়ে এসে আপনার প্রাপ্তি এবং অপ্রাপ্তির যে একটা, কখনো এরকম মনে হয় যে এটি আমি করতে পারতাম অনেক ভালো হতো, বা এটি করা হয়নি? না, এইরকম মনে হয় মনে করেন যে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা মনে হইল, এটা কারো বেলায় ফুলফিল হবে না। কেননা আমি যখন ডাইরেক্টর ছিলাম তখন আমার যে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করার জন্য আমার যে মন মানসিকতা ছিল, চিন্তা ভাবনা ছিল, সেটা তো আমি এখনো চাই। কিন্তু আমি যে 2002 সাল থেকে 2009 সাল পর্যন্ত আমি ডাইরেক্টর ছিলাম, তখন আমি যা চেয়েছি এখনও তাই চাচ্ছি। কিন্তু 2002 থেকে 9 সালের আমার চাহিদা এখনও পূরণ হয় নাই। তো কাজেই এই আমার যে চাহিদা বা আমার যে ইচ্ছা, আমার ইচ্ছা ছিল, এখনও আছে, কিন্তু এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে যা করা দরকার, সমাজকে এগিয়ে আসা দরকার, সরকারকে এগিয়ে আসা দরকার, যারা আমাদের দেশে যারা মানে বিত্তবান লোক, অর্থ যাদের আছে, তাদের দরকার যে তারা যেন আমাদের এগিয়ে আসে এবং আমাদের দেশে একটা সুন্দর, একটা না অনেকগুলি সুন্দর ক্যান্সার আপ টু দি মার্ক ক্যান্সার ট্রিটমেন্ট সেন্টার যেন তৈরি করা যায়। এটার জন্য তাদের সরকারকেও কন্ট্রিবিউট করতে হবে, দেশের জনগণকেও কন্ট্রিবিউট করতে হবে। মানে এই যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, বিশেষ করে আমরা দেখেছি পার্শ্ববর্তী রাষ্ট্র, অনেক দূরের রাষ্ট্র, যে অনেক শিল্প উদ্যোক্তা যারা রয়েছেন তারা কিন্তু ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছেন এবং আমাদের দেশে কেন জানি এই জিনিসটা আমি জানি না। এটা কখনো আপনি মনে হয়েছে কিনা যে আসলে অনেক, আমি সবসময় বলি, আগেও ভাবতাম, এখনো বলি, কিন্তু কেন জানি আমাদের দেশের যে বিত্তবান যারা আছেন তারা অর্থ দিয়ে কি করবেন আমি জানি না, কিন্তু তারা এগিয়ে আসেন না। এইরকম একটা অবহেলিত সাবজেক্ট, যেখানে এত রুগী, প্রত্যেক বাংলাদেশে এমন কোনো ফ্যামিলি নাই যে ফ্যামিলিতে ক্যান্সার কোনো ইতিহাস নেই বা কেউ অথচ কেউ এই ক্যান্সার চিকিৎসা কিভাবে তারা আবার কমেন্ট করার সময় করতে পারে যে আপনি তো ক্যান্সারের চিকিৎসা করো না, ক্যান্সার চিকিৎসা চুল উঠে যাবে, চামড়া পুড়ে যাবে, এটা সেটা নানা কথা বলবে। কিন্তু ক্যান্সার চিকিৎসাটা যেন, আচ্ছা ঠিক আছে আমার আত্মীয় নয় মারা গেল, কিন্তু আমার দেশের জনগণ তো আমারই কোনো না কোনোভাবে সম্পর্কিত, তারা যেন ভালোভাবে চিকিৎসা করতে পারে, তারা যেন ভালো থাকে, এটার জন্য এগিয়ে আসে। আমার কাছে অর্থ আছে, আমার কাছে সুযোগ আছে, আমি চেষ্টা করি না, কিন্তু কেউ আসে না। এটা আমার কাছে খুব দুঃখজনক মনে হয়। এটাই আমার অপ্রাপ্তি। এটা আসলে সবাই প্রাপ্তির দিক দিয়ে যদি বলেন, আমি আল্লাহর রহমতে যে আমি ক্যান্সার যেই হতাশা নিয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট মানে ক্যান্সার সাবজেক্টে শুরু করেছিলাম, তার সেই হতাশা এখন আর আমার নেই। আমার কাছে মনে হয় যে আমি একজন সাকসেসফুল ক্যান্সার চিকিৎসক
এবং আমি আমার তত্ত্বাবধানে বা আমার ইয়েতে আন্ডারে অনেক জুনিয়র ডাক্তার ডেভেলপ করেছে, আমার অনেক ছাত্রছাত্রী ডেভেলপ করেছে, তারা এখন এই দেশের মানে সুনামি নামি ডাক্তার, ক্যান্সার চিকিৎসক, স্পেশালিস্ট আছে, অন্য সাবজেক্টেরও আছে। কাজে এটা আমার মানে প্রাপ্তি আমি এটার জন্য আমি গর্ববোধ করি যে আমার অনেক ছাত্রছাত্রী আজকে দেশের স্বনামধন্য। একেবারে এটি আসলে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। এবং আমরা যদি আপনার কাছে জানতে চাই যে ভবিষ্যতে আসলে বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার যে পরিবর্তন দরকার, বা আসলে এখন থেকে হয়তো 5 বছর বা 10 বছর পরে কিভাবে দেখতে চান ক্যান্সার এই চিকিৎসা? এটা তো একটু আইডিয়াই দিলাম যে এটার জন্য সরকারকে করতে হবে কি, যে আমি এটা দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন, আমি মনে করি যে সরকারের উচিত যে প্রত্যেকটা সাবজেক্টে একটা কোর কমিটি করা। কোর কমিটি মনে করেন যে 3জন 4জন, যেমন ক্যান্সার ইনস্টিটিউটের আমাদের সাবজেক্টের কথা বলছি, ক্যান্সার ইনস্টিটিউটের ডাইরেক্টর আছে, ওই ডাইরেক্টরকে নিয়ে একটা কোর কমিটি করলে এই কোর কমিটি উইল ডিসাইড যে ক্যান্সার চিকিৎসার জন্য আমাদের কি কি করা উচিত, কোনখানে রেডিওথেরাপি মেশিন বসানো দরকার, কোন ডিভিশনে কোন জায়গায়। এটা করলে পরে, কারণ আমাদের দেশে যে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নিয়ে যেসব মন্ত্রী, মিনিস্টার বা সচিবরা হয়, এরা কিন্তু ক্যান্সারের জন্য বা কার্ডিওলজির জন্য বা পালমোনোলজির জন্য এরা কেউই কিন্তু স্পেশালিস্ট না, তাদের মাথায় এই আইডিয়াই নাই। আর ক্যান্সার ইনস্টিটিউট ডাইরেক্টর বা কার্ডিওলজির ডাইরেক্টর একক কিন্তু একটা চিন্তাভাবনা পরিস্ফুটন ঘটবে না, ভালো এটা ফ্লারিশ হবে না, চিন্তাভাবনাটা মানে অ্যাকসেপ্টেবল হবে না, পূর্ণাঙ্গ হবে না যদি একা চিন্তা করে। একটা কমিটি মিলে 4জন সমন্বিত একটি চিন্তা যে অবস্থার পরিপ্রেক্ষিতে এবং ডিসেন্ট্রালাইজেশনের যে উদ্যোগটি রয়েছে সেটি অ্যাপ্রোপ্রিয়েট কতখানি, এগুলি করার প্রয়োজন আছে কিনা, করবো কিনা, করলে কোত্থেকে শুরু করবো, এই চিন্তা ভাবনাগুলি কোর কমিটির থেকে আসতে হবে। একেবারে এমন একটি মেশিন কিনে রাখুন যেখানে হয়তো তার ইউটিলাইজেশন আছে। এমন আছে আমাদের দেশে গত বা বোধহয় 14 বা 15 সালে একটা লাইনাক মেশিন কিনছে, খুলনায় ফেলে রাখছে, আজ পর্যন্ত এটা ইনস্টল হয়নি। তো সেটি ঢাকায় হলে হয়তো সেটি অনেক বেশি কাজ করতে পারত। এই খুলনায় লিনিয়ার অ্যাক্সেলারেটর মেশিন নেওয়ার চিন্তা ভাবনাটা একজনের মাথায় কিভাবে আসে? সেটির সঙ্গে মেশিন মানে ম্যান পাওয়ারটি তো প্রয়োজন, এবং ম্যান পাওয়ার লাগবে, ইনফ্রাস্ট্রাকচার লাগবে, তারপরে এটাকে মেনটেনেন্সের জন্য সুযোগ সুবিধা লাগবে, এসব চিন্তা ভাবনা করতে হবে। আমরা একেবারে শেষ পর্যায়ে ঈদের আনন্দ নিশ্চয়ই খুবই পূর্ণাঙ্গভাবে আসলে উপভোগ করছেন, এবং খাওয়া দাওয়া নিয়েও নিশ্চয়ই এখন আগের মতো নিশ্চয়ই আর এত বেশি উচ্ছ্বাসিত হন না। না, আগের মতো মানে খাওয়া দাওয়া, আমি একটু ভোজন প্রিয় লোক, আমি খাই বেশি একটু, যাই হোক, এরপরও খাবার দাবার আমার কাছে সবসময় ভালো লাগে। আর ঈদের খাবারের তো মানে ভিন্ন রকম একটা ছোঁয়া এবং সবাইকে নিয়ে, আর স্পেশালি কুরবানির ঈদে তো মানে গরুর মাংস খাবো, এটার একটা আলাদা এবং ভালো হয়েছে, সবাইকে নিয়ে, সবাইকে সাথে করে আপনার এই আজকের এই মানে এই আনন্দটি পরিপূর্ণ হোক এই ঈদুল আজহার এই সবার এই ত্যাগের মাধ্যমে, তিতিকার মাধ্যমে, এবং আপনার যে অপ্রাপ্তি রয়েছে সেটি দ্রুত পূরণ হোক, বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় আরও অনেক দূরে এগিয়ে যাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে। আপনাকেও ধন্যবাদ অনেক। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা অধ্যাপক ডাক্তার AMM শরীফুল আলমের জীবনের ডায়েরির গল্প শুনলাম। বিশেষ করে ক্যান্সার এই চিকিৎসায় বাংলাদেশের যে উত্তরণ, সেটির সাথে উনি সম্পৃক্ত ছিলেন, এবং বিভিন্ন সময়ে তার যে পরিবর্তনগুলো সেগুলো আমরা শুনেছি, তার জীবনের নস্টালজিক জীবনের গল্পগুলো শুনেছি, এবং ঈদ আনন্দকে আমরা একসাথে ভাগ করে নিয়েছি। নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই সমানভাবে সেটা আনন্দিত হয়েছেন। আমরা আজকে শেষ করব, তবে যাওয়ার আগে এই যে নিজের জীবনের ডায়েরি, নিজের জীবনের স্মৃতি, এবং আমি যে একটি সত্তা, সেটিকে নিয়ে আসলে সব কিছু পরিচালিত হয়, যে ডায়েরিটি পরিচালিত হয়। তো সেটি নিয়ে আমাদের অনুষ্ঠান রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি উক্তির মাধ্যমে শেষ করব। সেটি হচ্ছে আমি কবিতার। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে।